নমস্কার সবাইকে। অনেক দিন পর আমি আবারও আপনাদের সামনে হাজির হলাম আর একটা নতুন রকমের গল্প নিয়ে। কি ভাবছেন আমি কে? আমি তো অতনু। কিন্তু এবারের অতনু নিয়ে এলো আর এক অতনুর গল্প নিয়ে, যেখানে এক পেয়ারা বিক্রেতার সঙ্গে কথাবার্তায় উঠে আসে সমাজের আরেক গল্প। আচ্ছা, কি সেই গল্প বলুন তো? জানতে ইচ্ছে করছে? তাহলে জানতে হলে শুনতে হবে আজকের গল্প। তাই আর দেরি না করে শুরু করছি বঙ্কিমচন্দ্র গাইনের লেখা জীবনের পাণ্ডুলিপি। বাউন্ডুলে মন তো মাঝে মাঝে অকারণে এদিক সেদিকে বেরিয়ে পড়তে ইচ্ছে করে। তো গরমের ছুটির মধ্যে একদিন শিয়ালদা থেকে হাসনাবাদ লোকালে উঠে পড়লাম। জানালার পাশে সিট নিয়ে বসেছি। বাইরের দিকে তাকিয়ে থাকতে থাকতে প্ল্যাটফর্মে মানুষের ওঠানামা, ধস্তাধস্তি দেখতে দেখতে আর হকারদের চিৎকার শুনতে শুনতে ট্রেন যে কখন বারাসাত পার হয়ে গেছে ঠাউর করতে পারিনি। এই ট্রেনটা যখন বারাসাত পার হয়ে বসিরহাট, পরবর্তীতে হাসনাবাদের দিকে এগিয়ে যায়, তখন দুদিকের দৃশ্য বড় মনোরম লাগে। সবুজে ঘেরা গ্রাম, কোথাও কোথাও ইটভাটার চিমনি, বড় বড় চাষের ক্ষেত জমি, কোথাও বা রেল লাইনের পাশে বড় ঝিল, তাতে ডিঙি বাঁধা, মাঠে গরু, কোথাও আবার মাঠের আলের পাশের এক গাছের নিচেই বসে কাজের ফাঁকে জিরিয়ে নিচ্ছে কয়েকজন মানুষ। দেখার মতন চোখ দিয়ে দেখলে সত্যি খুব ভালো লাগে। এসব দেখতে দেখতে চাঁপাপুকুর নামক একটা স্টেশন এসে পড়ল। কোনো কারণ নেই, আমি নেমে পড়লাম ওখানে। কে জানে, হয়তো নামটার আকর্ষণেই প্ল্যাটফর্মের একটা সিটে বসলাম। আমার পেছন পেছন এক মাঝবয়সী পেয়ারা বিক্রেতা খুব ক্লান্ত শরীর নিয়ে আমার পাশের সিটে এসে বসল। অন্য সব লোকজন যে যার গন্তব্যের দিকে চলে যাচ্ছে। দুজন বসে আছি, কারোর মুখে কোনো কথা নেই, দুজনেই চুপ। হঠাৎ লোকটি একটা দীর্ঘশ্বাস ছেড়ে দুহাতে কপাল চেপে মাথা নিচু করে বসল। আমি আর চুপ করে থাকতে পারলাম না। আমি জিজ্ঞেস করেই ফেললাম, ও কাকা, এত পেয়ারা দেখছি, আজ বুঝি বাজার খারাপ, খুব একটা বিক্রি হয়নি? না বাবা, বাজারটা আজকে জমেনি। আর এমন জিনিস একদিন বাসি হয়ে গেলে পরের দিন আর ভালো দাম পাবো না। ও, তো কত করে বিক্রি করছেন? একটা 5 টাকা। আচ্ছা, দেবো নাকি বাবা তোমায় একটা? আমি বললাম না। আমার উত্তরে যে তিনি খুব একটা খুশি হয়েছেন তা মনে হলো না। তাকে না বললেও আসলে না ধুয়ে কেটে যে পেয়ারা ট্রেনে বিক্রি হয় সেটা আমার খেতে মন চায় না। আমার বিশেষ প্রয়োজন না থাকলেও পর মুহূর্তেই শুধুমাত্র ওই মানুষটিকে খুশি করবার জন্য আমি বললাম, কাকা, আমায় 4টে দিয়ে দিন। দেখলাম ভদ্রলোক খুব খুশি মনে নিজে হাতে বেছে বেছে 4টে ভালো পেয়ারা দিয়ে দিল। আমি তাকে একটা 50 টাকার নোট দিলাম। আজ তেমন বিক্রি বাট্টা হয়নি বাবা। আচ্ছা, তোমার কাছে খুচরো নেই? এই না, খুচরো তো নেই কাকা। তাহলে আর কয়েকটা দিয়ে দিই। না না, অত রাখবার আমার জায়গা কোথায়? তাহলে আপনাকে খুচরো দেবো কোথা থেকে বলো তো বাবা? দিতে হবে না, আপনি রেখে দিন না। আমি এই কথাটাই বলবার অপেক্ষায় ছিলাম, কেননা আমার কাছে 20 টাকা খুচরো থাকলেও আমি 50 টাকা ইচ্ছে করেই দিয়েছিলাম। না না, তা হয় না বাবু, সবার কষ্টের পয়সা। কথাটা শুনে আমি একটু থমকে গিয়ে ভাবছিলাম, কষ্টের পয়সা? এই কথাটা ইনার মাথায় এলেও সেই সব মানুষের মাথায় আসে না
যারা মাসে 60,000 টাকা মাইনে পেয়েও 300 টাকা রোজের কোনো মানুষের কাছ থেকে টেবিলের নিচ দিয়ে ঘুষ নেয়। আমাদের সমাজ। যাই হোক, কিছুক্ষণ পর লোকটি কিছু খুচরো পয়সা আর একটা 10 টাকার নোট মিলিয়ে আমাকে 30 টাকা ফেরত দেয়। এরপর আমি জানতে চাইলাম, কাকা, আপনি এই বয়সেও এত গরমে পেয়ারা বিক্রি করছেন, আপনার ছেলে মেয়ে নেই? ভদ্রলোক মাথা নিচু করে চুপ করে রইলেন। না না কাকা, আপনার যদি বলতে অসুবিধা থাকে তাহলে বলতে হবে না। না না, অসুবিধে আর কি। এই প্রশ্নটা শুনতে শুনতে আমি ক্লান্ত। তো তুমি যখন আমায় জিজ্ঞেস করছো তবে বলি, আমার 2 ছেলে ছিল, 1 মেয়ে ছিল, কিন্তু এখন আর কেউ নেই। আপনার স্বামী স্ত্রী 2 জন থাকি। কেন, আপনার ছেলে মেয়েরা এখন কোথায়? ছেলেরা যে যার সংসার, বউ বাচ্চা এবং কাজ নিয়ে ব্যস্ত। সারাদিন ওদের কাজ 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 কাজ। আমাদের নিয়ে ভাববার সময় তাদের নেই। কে জানে, আমাদের পরিচয় দিতে হয়তো তাদের সম্মানে লাগে। না না, তারা কি করে? কি আর বলি বাবা, একজন ওই গেজেটেড অফিসার আর একজন স্কুল মাস্টার। বলে লোকটা গামছা দিয়ে কপালের ঘাম মুছতে থাকে। চোখের কোণে বিন্দু বিন্দু জল জমার আগেই গামছা দিয়ে মুছে নেয়। আমি হতবাক হয়ে ভাবছিলাম, যার 2 ছেলে এত বড় বড় চাকরি করে, তাকে এই বয়সে সে পেয়ারা বিক্রি করতে হচ্ছে। হায় রে কপাল, হায় রে সমাজ, হায় রে অদৃষ্ট, কি অবস্থা! জানো বাবা, নিজের সুখ শান্তির কথা কখনো ভাবিনি। খেয়ে না খেয়ে কত কষ্ট করে ছেলে দুটোকে লেখাপড়া শিখিয়েছিলাম। ভবিষ্যতের জন্য কোনো সঞ্চয় পর্যন্ত রাখিনি। ভাবলাম ওরাই তো আমাদের সঞ্চয়। একদিন কাজ না করতে পারলে কাল কি খাবো, সেই চিন্তায় রাতে ঘুমায় না। তার মধ্যে তোমার কিডনি অসুস্থ, আশেপাশে তার জন্য বেশ কিছু টাকার ওষুধ কিনতে হয়। মাঝে মাঝে আত্মহত্যা করতে ইচ্ছা করে, কিন্তু আবার ভাবি ওর কি হবে। ও তো আমার জন্য পথ চেয়ে বসে থাকে, পাগল কোথাকার একটা। বারবার বলি খেয়ে নেবে, শুনবে না। 2, 3, 4 যে কাটাই বাজুক না কেন, আমি বাড়ি না গেলে ভাত খায় না। তাই পৃথিবী ছেড়েও পালাতে পারিনি। কপাল কপাল আমার। ভদ্রলোকের গলা ভারী হয়ে ওঠে। আমি আর কোনো কথা খুঁজে না পেয়ে ভদ্রলোককে সান্ত্বনা দেওয়ার জন্য বলি, না, যাই হোক, আপনার 2 ছেলে কিন্তু মানে মানুষ হয়েছে, যাই বলেন। না না বাবা, না, মানুষ হয়েছে বলো না বাবা, বলো প্রতিষ্ঠিত হয়েছে। হ্যাঁ, প্রতিষ্ঠিত হওয়ার মানুষ হওয়া এক জিনিস নয়। মানুষ হতে গেলে মনুষ্যত্ব লাগে, নিজের ভালো থাকার পাশাপাশি অন্যকে ভালো রাখার বোধটা থাকতে হয়। সমাজের অসহায় মানুষের কথাটা ভাবতে হয়, ন্যায়কে ন্যায়, অন্যায়কে অন্যায় বলবার সাহস থাকতে হয়। সাথে পাচ্ছে না থাকা সুবিধাভোগী, আত্মসর্বস্ব, নিজের ভালো মন্দ ছাড়া অন্য কিছুই বোঝে না, তারা আর যাই হোক মানুষ হয়েছে বলা চলে না, বুঝতে। ভদ্রলোক কিরকম এক নিমেষেই কথাগুলো বলে গেলেন। আমি এতক্ষণ যাকে শুধুমাত্র একজন পেয়ারা বিক্রেতা ভাবছিলাম, এখন বুঝতে পারলাম লোকটার গভীরতা কত। আমরা সাধারণত মানুষের চাকচিক্য দেখে চমৎকৃত হই, কিন্তু উকি ঝুঁকি মেরে দেখি না কার মধ্যে কি পাণ্ডিত্য লুকিয়ে আছে। আমি কিছুক্ষণ চুপ করে রইলাম, তারপর জানতে চাইলাম, কাকা, আপনার মেয়ে, সে আপনাকে দেখে না? সে আমাকে দেখবে কি করে? তার বিয়ে হয়ে গেছে, সংসার আছে তো। ও অনেক দূরে বিয়ে হয়েছে বুঝি? না, খুব দূরে নয়, তবে চাইলেও হুটহাট করে আমার কাছে আসতে পারে না। বনেদি পরিবার, যৌথ পরিবার, তাছাড়া আমার মায়ের কাঁধে অনেক চাপ। আর
গরিব বাপের মেয়ে তো, তাই তার ইচ্ছা অনিচ্ছার খুব একটা মূল্যও নেই ওই বাড়িতে। এছাড়াও আমার মেয়ের সেবা পাওয়ার বিশেষ অধিকারও আমার নেই। কেন? জানো জানো বাবা, আমার মেয়েটা পড়াশোনায় খুব ভালো ছিল, কিন্তু ছেলেরা ভবিষ্যতে লাঠি, এই অন্ধ ভাবনা থেকে কিছু পয়সা সাশ্রয়ের জন্য মেয়েকে পড়াশোনা থেকে বঞ্চিত করে যা করেছি সে, তবে একটা ভালো সম্বন্ধ পেয়ে গেলাম, কম বয়সে মেয়েকে পরের বাড়ি পাঠিয়ে দিলাম, চিরদিনের জন্য পার করে দিলাম। ওই বয়সে বিয়ে করতে চাইনি বাবা, খুব কেঁদেছিল, কিন্তু আমি শুনিনি। কেন মেয়ে কাঁধের বোঝা উপর থেকে নামাতে চেয়েছিলাম, আর কিছু ভাবিনি। বাবা, বাড়ির পাশে মাচায় বসে বল্টু পাটলা কেলে জায়গায় আড্ডা হাঁড়ে ওদেরকে বলেছি, হঠাৎ যদি শুনি যে বুড়ো বুড়ি পটল তুলেছে, তাহলে অন্তত টেনে শ্মশান পর্যন্ত নিয়ে যাস। কথাগুলো শুনে ওরা বলে, ওসব কথা বলবেন না, হ্যাঁ ওসব ফালতু কথা বলবেন না, আমরা আছি। রাত বিরাতে কোনো অসুবিধা হলে আমাদেরকে বলবেন, ঠিক আছে? আচ্ছা বাবা, কারা মানুষ বলতে পারবে আমার ছেলে না এরা? এই মাথায় বসে থাকার ছেলেগুলো মানুষ না মানুষ, আর আমার ছেলেগুলো মানুষ না? আমার কারা মানুষ? বলতে বলতে ভদ্রলোক আর নিজেকে সামলাতে পারে না, হাউ হাউ করে কেঁদে ওঠে। আমার কাছে সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা ছিল না। চুপ করে রইলাম। ভাবলাম, যদি যন্ত্রণাগুলো জল হয়ে ঝরে যায়। এর মধ্যেই হঠাৎ করে ভদ্রলোক চোখ মুছে বলে উঠলেন, বাবা, এবার আমি উঠি। হ্যাঁ, আমার ট্রেন তো আসছে, এবার তোমাকে যেতে হবে বাবা। চলি, হ্যাঁ? ভালো থেকো বাবা, ভালো থেকো। মানুষ হয়ে বেঁচে, অমানুষ হয়েও না। আসি। এই ঝুড়িটা একটু ধরো তো বাবা, দেখি ধরো, মশাই চলে ধর। আসি বাবা, ভালো থেকো, ভালো থেকো। আমি তার দিকে তাকিয়ে রইলাম। দেখতে থাকলাম যে সে এগিয়ে যাচ্ছে, উল্টো দিক থেকে ট্রেনটাও ঢুকছে। তারপরে কি হলো আমার আর মনে ছিল না। চোখটা কিরকম ঝাপসা হয়ে গেল, আর শুধু মনে হলো আমাকেও তো যেতে হবে, সবাইকেই যেতে হয়, সবাইকেই এক সময় তার গন্তব্যে পৌঁছাতে হবে, যেভাবেই হোক, যেখানেই হোক। তাই আমিও দীর্ঘশ্বাস ছেড়ে আবার নিজের গন্তব্যের দিকে এগিয়ে চললাম। আজ এই পর্যন্ত থাক, আবার আসবো। হ্যাঁ, অবশ্যই আবার আসবো অন্য কোনো গল্প নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। ও, আর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে নতুন নতুন ভিডিও আসার সাথে সাথে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর শেষে একটাই কথা, গল্পটি কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু।